আচ্ছা নুবা, একটা কথা বলো তো, তুমি কি সত্যি আয়রাকে ভালোবাসো না, নাকি সেদিন পিছু ছাড়াতে বলেছিলে? নোবার কাছে উত্তর নেই, তার চোখ জ্বলছে যেন এখনই গরম উত্তপ্ত নোনা পানি গড়িয়ে পড়বে। আরহাম উত্তর না পেয়ে হাসল, কাতর কণ্ঠে বলল, আমি ওরা ভেবেছিলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে নিজের মেয়ে ভাবো, তবে বিশ্বাস করো আমার মনে অত ছোট ছিল না যে আমি তোমার দেখতে বুঝতে পারবো না। আমি কখনো মানুষকে বুঝতে এরকম ভুল করিনি। এখন নিজের জুতা দিয়েও নিজের গালে বাড়ি মারলেও কম হবে। তবে আমি তোমাকে অনেক হার্ট করেছি, তার জন্য সত্যি আমি খুব লজ্জাবোধ করি। আমি বলেই নোবার মাথায় আস্তে আস্তে তেল ডলে দিয়ে দিল। এমন একটা মুহূর্তে আরহাম মেয়েকে নিয়ে নিচে নামলো। সবার দিকে এক পলক তাকালো আরহাম, পরপর যেয়ে পরীর পাশে বসলো। পরী শুকনো ঢোক গিলল। এক থাপ্পড় খাওয়ার পর পরী আর ভুলেও আরহামের কাছে যায়নি। নুবা মুখ বাঁকালো, কতগুলো মহিলার ভিতরে এসে বসলো। এদিকে আমিনা বেগম নুবার মাথার থেকে উকুন এনে বলল, ছি রে, মাইয়ার কি উকুন! এত উকুন মাথায় কি করে বাঁধালি? এবার তো দেখছি তোকে বাঁদরের কাছে বসাতে হবে। নুবা একটু লজ্জা পেল। কারো মাথায় উকুন নেই, তার মাথায় উকুন! ইস, কি লজ্জা! এদিকে পরী মাথার জট আস্তে আস্তে ছাড়ালেও হালকা ব্যথা পেল সে। এত বড় চুল ছাড়াতে তার দম বের হয়ে যাচ্ছে। সামনে এনে জট ছাড়িয়ে পিছনে দিলে আবারও জট লেগে যাচ্ছে। আরহাম বিষয়টা খেয়াল করলো। পরপর আয়রাকে আরশির কাছে দিয়ে এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, দাও আশ্রয় দিই। পরী চোখ গোল গোল করে আরহামের দিকে তাকালো। এমনকি আমিনা বেগম, ঈশিতা, নুবা, আরশি সবাই তাকালো। পরী বিড়বিড় করে বলল, আমাকে বললেন? আরহাম পরীর হাত থেকে চিরুনি নিয়ে বলল, হুম, নিচে নেমে বসো। পরী একটু কাশতে লাগলো। আস্তে আস্তে পরী নিচে নেমে বসলো। আরহাম সোফায় বসলো। কম্পিত হাতে পরীর রেশমি আর লম্বা চুলগুলো হাতে তুলে নিল। পরম আবেশে কাঠের চিরুনি দিয়ে জট ছাড়াতে লাগলো। আরশি ভাইয়ের দিকে চেয়ে একটু শব্দ করেই বলল, বিয়ে করবো না আমি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কে জানি বলেছিল। আরহাম তাকালো না। আমিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে চোখ গরম দিয়ে চুপ থাকতে বললেন, যা করছে ওটা ওকে করতে দে, তোর কি? হয়তোবা এমন বুঝালেন। তবে ঈশিতা বিড়বিড় করে আরশির দিকে তাকিয়ে বলল, বিয়ে হলো এত মাস, আজ পর্যন্ত এখনো তোমার ভাই আমার মাথা আঁচড়ানো তো দূরে থাক, মাথায় হাতও দিল না। আরও মাথা টিপে দিতে বললে বলে তোমার চুলে গন্ধ হয়। আর এদিকে বিয়ের আগে কি সুন্দর কেয়ার! নিশ্চিত পরি খুব ভাগ্যবান। আর হবেই বা না কেন, সুন্দর যে। বলেই মুখ বাঁকালো ঈশিতা। আমিনা বেগম ঈশিতার দিকে তাকিয়ে বলল, হিংসে হচ্ছে বুঝি? হবেই তো মা, আপনিই তো খারাপ। দুই ছেলেকে এক রকম করে বুঝাতে পারেননি বউকে কিভাবে সেবা করতে হয়। এক ছেলে বিয়ের আগে করে, আর এক ছেলে তো বিয়ের পরেও নাক সিটকায়। পরি মুচকি হাসল। নুবা মুখ গোমড়া করে বলল, আগে একটা বিয়ে করেছে, তাই বউয়ের সেবা কি করে করতে হয় সব জানা। তবে তোমারটা তো নতুন ভাবি, তাই জানে না। তবে চিন্তা করো না, আস্তে আস্তে শিখে যাবে। আরহাম নুবার দিকে তাকালো। পরীর চুল শক্ত করে ধরল। পরী ব্যথায় কোকিয়ে উঠল। আরহাম চুল ছেড়ে দিয়ে বলল, কিছু মানুষের আবার পরপুরুষের সাথে ঘোরে ঘোরে অভ্যাস থাকে। তবে ভাগ্যক্রমে আমার হবু বউ তো, তাই হয়তো ওর সমস্যা হবে না। নুবা ফট করে আরহামের দিকে তাকালো। চোখগুলো লাল হয়ে আসলো তার। নুবা কোনো সতর্কবার্তা ব্যতীত উঠে দাঁড়ালো। তেলের বোতল নিয়ে পড়ে সাথে সাথে তেল দিয়ে ফ্লোর মেখে গেল। নুবা আরহামের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, যার নিজের মন স্থির নেই সে আবার ভাব দেখায়। হাহ, কয়দিন একে কয়দিন ওকে, সবাইকে ভালো লাগে তার। লাগবেই না কেন, চরিত্র ঠিক আছে নাকি, আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে। বলেই নুবা রুমে যাওয়ার জন্য দুই কদম এগিয়ে গেল। তবে হয়তোবা তার ভাগ্যে খারাপ ছিল, তাই ফ্লোরে পড়ে থাকা তেলে স্লিপ কেটে সোজা হয়ে পড়ে গেল। মাথায় যেয়ে এক বাড়ি খেলো। সবাই যতক্ষণে বুঝতে চাইছিল যে কে কাকে খোঁচা মারছে বা এখানে কেন তারা ঝগড়া করছে, কি হচ্ছে, ততক্ষণে নুবার ঠাস করে পড়ে গেল। এভাবে চিত হয়ে পড়ায় নুবার কোমরে আর মাথায় বেশ ব্যথা পেল। আমিনা বেগম এসে কপাল চাপড়ে বলল, আল্লাহ, একটা বান্দি।
দেখে চলতে পারে না? নুবার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কষ্ট তো লাগছিল, তার উপর এরকম হঠাৎ ব্যথায় রমণীর চোখ মুখ লাল হয়ে গেল। আরহাম পিলে চমকে উঠল, পরীকে উল্টে পার করে ছুটে আসলো নুবার কাছে, তাও সাবধানে, কারণ তেল পড়ে আছে। আমিনা বেগম নুবার মতো নাদুস নুদুস মেয়েকে টেনে তুলতে সক্ষম হলো না। ঈশিতা এগিয়ে আসলো, তবে আরশি না, কারণ আয়ারা তার কোলে। আরহাম এগিয়ে এসে নুবাকে টেনে তুলল। নুবা চোখ মুখ খিসিয়েছিল, তবে এবার টিপ টিপ করে তাকালো। আরহাম নুবাকে এক হাত দিয়ে আঁকড়ে ধরে বলল। আই ওকে নবু? বাক্যটা শুনে নুবার এত রাগ হলো, বরাবরের মতো বিড়ালের মতো পাঞ্জা মেরে আরহামকে সরিয়ে দিয়ে বলল। মরে যাই আমি, তাও কেউ ধরবি না আমাকে? রাগে শরীর কাঁপছে নুবার, মনে হচ্ছে সে পড়েছে আরহামের জন্য। নুবা সবাইকে ঝাড়া দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো, তবে ভাগ্য বরাবরই তার তেলা। তাই হাঁটতে যেয়ে কোমরের ব্যথা আর পা স্লিপ কেটে একদম বসে থাকা মাসলের উপর পড়ল। আমিনা বেগম হতভম্ব হয়ে চিৎকার করে উঠল। আল্লাহ গো! কোনো মতে ঠেলে নুবাকে সরালো আমিনা বেগম। নুবার নাদুস নুদুস দেহটা আরহামের পেটের উপর পড়ে রইল। আরহাম চাপা নিঃশ্বাস ফেলল। এই মেয়ে কবে যে একটু সোজা হয়ে দাঁড়াবে। আরহাম উঠে বসার আগেই নুবা নিজের শরীরের শক্তি প্রয়োগ করে উঠে দাঁড়াতে চেষ্টা করলো, তবে এমন জায়গায় জোর দিয়ে ওঠার চেষ্টা করলো যে আরহাম হতভম্ব হয়ে গেল। নুবার ডান হাত আরহামের পেটের অনেকটাই নিচে, একদম মেইন পয়েন্ট। আরহাম কিছু বলতেই যাবে, তার আগেই হুঁশ ব্যতীত। তার ছাড়া নুবা এখানেই ভর দিয়ে ওঠার চেষ্টা করলো। অতিরিক্ত চাপ পড়ায় আরহামের ফর্সা মুখ নীলচে হয়ে গেল, তবে বেচারা শব্দও করতে পারল না। আরহাম কোনো মতে উঠে ওখানে থাকা হাত ঠাস করে ঠেলে সরিয়ে দিল, তাতে যেন আরো বিপত্তি ঘটল। নুবা খসে পড়া তারার মতো ঠাস করে আরহামের সে অনাকাঙ্ক্ষিত স্থানে পড়ে গেল, তাও মুখটা ঠিক ওই স্থানে। আরহাম এবার আর সহ্য করতে পারল না, আর্তনাদ করে উঠল। মম, এদিকে সরাও। আর না পেরে আমিনা ঋষিতা মিলে নুবার দুই পা ধরে টেনে সরালো। সবার মুখে এমন লজ্জাজনক হাসি, সবাই বিব্রত। এদিকে হুঁশ ছাড়া নুবা মাথার পিছনে ব্যথা পাওয়ায় সেই পুরনো ক্ষত কানের পিছনে চিনচিন করছে। নুবা সবকিছু ঝাপসা দেখছে। নুবা ক্লান্ত হাতে মাথার পিছনে হাত রেখে ফুপিয়ে উঠল। এরকম নাদুস নুদুস মেয়েটা খাড়া থেকে ধপাস করে চিত হয়ে পড়েছে, এটা কি চারটেখানি কথা? অবশ্যই কায়দা করে ব্যথা পেয়েছে। আরহাম দুই হাত ট্রাউজারের উপর ধরে নাক মুখ কুঁচকে উঠল। জানটা বের হয়ে যাচ্ছে, তার মাথাটাও ঘুরছে, মনে হচ্ছে এখনই শরীর থেকে রুহ বের হয়ে যাবে। সবাই বিচলিত, কাকে রেখে কাকে সামলাবে। আমিনা বেগম অস্থির কণ্ঠে বলল। ঈশিতা দেখো তো, ওর মাথার নিচে আঘাত পেল নাকি? ঈশিতা তাড়াতাড়ি নুবার মাথা উঁচু করে দেখল না, ফুলে গেছে। তবে নুবা হঠাৎ এভাবে মাথা উঁচু করায় রাও ব্যথা পেল। আর্তনাদ করে উঠল সে। আরহাম নিজের সংকট নিয়েও ব্যথা ভুলে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে আসলো আর বলল। জখম হচ্ছে নাকি? ঈশিতা বলল। না, মাথা ফুলে গেছে, তবে কয়টা মতো ব্যথাটা পেয়েছে। আরহাম অস্থির হলো, কি করবে বুঝে উঠতে পারল না। তবে মিনিট খানিকের ভেতরে মাথায় আঘাত পাওয়ায় নুবা জ্ঞান হারালো। এর ভেতরে তানিয়া আর হাজরা চিল্লা চিল্লি শুনে ছুটে আসলো। নুবা চুপচাপ শুয়ে আছে, জ্ঞান ফিরেছে অনেক আগেই, তবে মাথাটা অনেক ঝিমঝিম করছে। আজকে একটা কাহিনী হয়ে গেল, কি একটা অবস্থা। আরহাম মেডিসিন নিচ্ছে ডক্টরের পরামর্শে। নুবা যা করেছে তাতে টিকে থাকা মুশকিল, এখনো তার জান যায় যায় অবস্থা। সে কোথাও থেকে শুনেছিল পুরুষদের এই স্থান খুবই সেন্সিটিভ হয়, তবে আজ প্রমাণ পেল। তার সন্দেহ হচ্ছে সে ভবিষ্যৎ প্রজন্ম আরো বাড়াতে পারবে কিনা। মেয়েটা আস্তে একটা গাধা। আরহাম মেডিসিন খেয়ে আয়রার পাশে শুয়ে পড়ল। একটা মেয়ের মনে কি করে জায়গা করতে হয় তা তার জানা নেই, তবে কি করে মন থেকে উঠে যেতে হয় তার তা জানা আছে। নাহলে নুবার সামনে পরীর চুলে হাত দিত নাকি? আরহাম জেদ করেই দিয়েছিল, হয়তোবা নুবাকে জিলাস করাতে, তবে উল্টো তারই 12টা বেজে গেল। আরহাম ভরা সন্ধ্যায় চোখ বন্ধ করলো, তখনই রুমের বাইরে কেউ নক করলো। আরহাম কপাল থেকে হাত সরিয়ে তাকালো। সে ভাবলো তার মা না হয় পরী, তাই ক্লান্ত কণ্ঠে বলল। ভেতর আসো। বলেই আরহাম চোখ বন্ধ করে নিল। নুবা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। সামনে তাকাতেই দেখলো আরহাম শুয়ে আছে। আয়রা খেলছে শুয়ে শুয়ে।
নুবা নিজের 2 হাত কষলে মাথা নিচু করে বলল। সরি, সরি। হঠাৎ খুব চীনা পরিচয় কণ্ঠে আরহাম ফট করে কপাল থেকে হাত সরিয়ে তাকালো। চোখের সামনে নুবা ভেসে উঠল। সে অনেকটা অবাক হলো। নুবার আসার কথা তো না, অনেকদিন হলো সে এই রুমে আসে না। আরহাম উঠে বসলো। নুবা এক পলক আরহামের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল। চাচি বলল আমার কারণে নাকি আপনি খুব খারাপভাবে ব্যথা পেয়েছেন। আমি সত্যি দুঃখিত। আমি বুঝতে পারিনি এইভাবে ঘটনাটা ঘটে যাবে। আমি নিজ ইচ্ছে কিচ্ছু করিনি। আপনাকে আঘাত করার কোনো ইচ্ছেই ছিল না। নুবা একটানে কথাগুলো শেষ করে আরহামের দিকে তাকালো। আরহাম কিছু বলল না, চুপচাপ চেয়ে রইল। সে কিছু বলছে না দেখে নুবা ইতস্তত করে বলল। সরি। আরহাম ছোট্ট করে বলল। হুম, নিজের মন মতো উত্তর না পেয়ে নুবা বেশ মর্মাহত হলো। অতঃপর চাপা নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। তবে আজ আর কেউ পিছন থেকে ডেকে উঠল না, কেউ ভারী কণ্ঠে ডাকল না। না হয় এই রুমে আসার পর এমন কোনো দিনও হয়নি যে আরহাম তাকে পিছু ডাকেনি। নুবার কেন যেন এতটা খারাপ লাগলো। সত্যি বলতে মানুষ নিজ অজান্তেই কখন কিসে অভ্যস্ত হয়ে যায় সে নিজেও জানে না। কারো কারো ক্ষেত্রে বুঝতে সময় লাগে, আবার অনেক সময় ভয়ের কারণে বুঝতেও চায় না। যদি আবারও মন ভেঙে যায়, একবার যার মন ভাঙে তার দ্বিতীয়বার কাউকে মনে ধরলেও বুঝতে চায় না। ওই যে মন ভেঙেছিল সেই ভয়। নুবা রুমের বাইরে এসে থামলো। বাম চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ল। তবে কেন? নুবা নিজেকে স্তব্ধ হয়ে গেল। নুবা ডান হাতে দিয়ে পানির ফোঁটা মুছে হাতের দিকে তাকিয়ে বলল। কতটা স্বার্থপর তুই! আমার শরীর থেকে আমার অজান্তে বিনা কারণে গড়িয়ে পড়ছিস। আমি কি কারণটা জিজ্ঞেস করলে রাগ করবে? যদি জিজ্ঞেস করি কেন আসলে, তবে বড্ড কি ক্ষতি হবে কি? তবে চোখের পানি উত্তর দিল। নিজের প্রতি বিরক্ত হলো নুবা। নিজেকে ছ্যাঁচড়া মনে হলো। সবাইকে মন দিয়ে বেড়াবে নাকি তাও নিজ অজান্তে? ভালো ব্যবহার করলেই কি মন দিতে হবে? আর সে তো 100%-এর ভেতরে 80% খারাপ ব্যবহার করেছে। তবে কেন মন কাঁদছে? তবে কি 20%-এর প্রতি নুবা দুর্বল হয়েছে? কেন হলো দুর্বল? হওয়ার তো কথা ছিল না। আজ পরীর চুলে হাত দেওয়ায় কেমন জানি লেগেছিল নুবার। কেমন লেগেছিল সে নিজেও জানে না, তবে ভারী কষ্ট হচ্ছিল তার। হয়তোবা এই কারণে এত তাড়াতাড়ি আরহাম তাকে ভুলিয়ে দিল। মেয়ে মানুষ হয়তোবা এমনই, নিজের কাছেও রাখবে, অন্যেরও হতে দেবে না। তারা হয়তো চায় আমি না বলেছি তাই কি হয়েছে, তুমি আমার পিছনে ঘুরতে থাকো তবে আমি খুশি। নুবা কথাটুকু ভেবেই হেসে দিল। অসহ্য, সে কি নিব্বি নাকি? কয়দিন পর 19 শেষ হয়ে কুড়িয়ে পড়বে তার কাছে মনে হয় সবথেকে কষ্টদায়ক হলো নিজের অনুভূতি না বোঝার কষ্ট, নিজেকে না বোঝার পীড়া, যে আমি কি চাইছি বা কি পেলে খুশি হব, সুখে থাকবো। আরহাম নুবা যাওয়ার পর উপরের দিকে তাকিয়ে রইল। পরপর গলার ব্যথা অনুভব করলো সে। মনে হচ্ছে গলার কাছে কোনো কথা এসেও আটকে যাচ্ছে, যা না উচ্চারণ করলে সে মরেই যাবে। আরহাম শুকনো ঢোক গেলে কম্পিত কণ্ঠে গলা ছেড়ে ডাকলো। নবু। যেমনটা সে প্রতিবার করে, কারণে অকারণে একবার পিছু ডাকে মেয়েটাকে। এবার ডাকিনি তাই হয়তোবা গলা চিনচিন করছিল। আরহাম ডাকটা দিয়ে বড্ড শান্তি পেল। তবে আগের ন্যায় কেউ গোল গোল চোখ করে ফিরে তাকালো না। আরহাম চোখ বন্ধ করে নিল। তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা নুবা ডাক শুনে ছুটে আসলো, যেন তার পা দুটো তার অবাধ্য হয়ে দৌড়ে চলে আসলো, শরীরটাকে টেনে নিয়ে আসলো। নুবা রুমে এসেই বলল। ডেকেছেন? হঠাৎ নুবার শব্দ শুনে আরহাম ভাবলো হয়তোবা তার ভুল, তাই চুপ করে শুয়ে রইল। নুবা আবারও বলল। ডাকলেন? পরপর নুবা ভাবলো হয়তোবা ভুল শুনেছে। দ্বিতীয়বার নুবার কণ্ঠ শুনে আরহাম ভুরু কুঁচকে তাকালো। পরপর নুবাকে দেখে নিজেই অবাক হয়ে গেল। এত জোরেও তো ডাকেনি যে নিচ থেকে বা করিডোর থেকে শোনা যাবে। আরহাম হতভম্ব হয়ে উঠে বসলো। কি বলবে বুঝতে পারলো না। নুবা চেয়ে রইল, যেন চোখ দিয়ে জিজ্ঞেস করছে কেন ডেকেছেন। আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কি বলবে ভেবে না পেয়ে বলল। আর একটু ফিট করে দিয়ে যেতে। বেশ অদ্ভুত কণ্ঠে বলল সে। নুবা চোখ গোল গোল করে বলল। ও। নুবা বিছানার এক কোনায় বসে ফিট করাচ্ছে, আরহাম আর এক কোনায় বসে। নুবার সেই দিনের কথা মনে পড়ছে। ওই যে আরাফের বিয়ের আগে নুবাকে এনে টিভি ছেড়ে দিয়ে রেখেছিল। তখনকার আরহাম আর এখনকার আরহামের ভেতরে অনেক পার্থক্য। নীরবতা বিরাজমান রইল।
শুধু শোনা গেল আয়রা চকচক শব্দ, সাথে আ শব্দ। নীরবতা ভেঙে আরহাম বলে উঠল, সেদিনের জন্য দুঃখিত। ওভাবে তোমাকে অপমান করা ঠিক হয়নি। আমার মাথা ঠিক ছিল না। নুবা মাথা নিচু করে আয়রার শরীরে হাত বুলালো। পরপর মৃদু কণ্ঠে বলল, সত্যি তো বলেছেন, আমার সেই যোগ্যতা নেই। আরহামের গলা ভারী হয়ে আসলো, মনে হলো কোনো শক্ত পাথর গিলে ফেললো। আরহাম একটু থেমে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমার চরিত্র ঠিক করা দরকার ছিল। নিজের বয়স দিক বুঝে কাউকে পছন্দ করা উচিত ছিল। আরহামের কণ্ঠ কাঁপছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে সে। জীবনে একটা মানুষকে কিছু ঘায়েল না করতে পারলেও আর একটা মানুষ ঘায়েল করতে পারে। পুরুষ যতই শক্ত হোক না কেন, তবে নিজের প্রিয় মানুষটাকে যদি ভালোবাসে তবে তার সামনে এসেই হেরে যায়, ঝুঁকে যায় তার মানে। এটা বাস্তব। পৃথিবীতে তিনটা তিনি নিয়ে বেশি যুদ্ধ হয়: ভিটা, টাকা, নারী। সচরাচর জমা জমি নিয়ে সংঘর্ষ হয়, টাকা নিয়ে হয়, তবে সব থেকে বেশি নারী নিয়ে হয়। এই নারী এমন একটা জাত, কিভাবে যে পুরুষ মানুষকে তারা বশ করে তারা নিজেরাও জানে না। তবে পুরুষ হলেও যেমন জাতেরই হতে হবে, হেলি তেলি হলে কি চলবে? আরহামের কথা শুনে নুবার অনেকটা খারাপ লাগলো। সেদিন হয়তোবা খুব খারাপভাবেই কষ্ট দিয়েছে লোকটাকে। আরহাম একটু থেমে ভিজা কণ্ঠে শুধালো, জীবনে অনেক পাপ করেছে, তবে কাউকে মনে ধরা যে এত বড় পাপ তা আমার জানা ছিল না। যা থেকে রেহাই পাওয়া অসম্ভব। আমি জানি না অন্যদের ব্যাপারে, তবে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। নিজের সামর্থ্যের বাইরে কিছু চেয়ে ফেলেছিলাম, তাই হয়তোবা মুখে কালি ঘষে চলে গেছে। আরহামের চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল, যা কখনোই হয়নি। দেশ ছাড়ার পর যে কখনো কাঁদেনি, কখনো না। তবে দেশে আসলে যে এভাবে আবার কাঁদতে হবে তা সে আগে জানলে কখনোই এখানে আসতো না। নিজের মেয়ের জন্য কাঁদতে হলো, এখন আরেকজনের মেয়ের জন্য কাঁদতে হচ্ছে। যেই আরহাম বহু বছর ধরে নামাজ পড়ে না, সেই আরহাম মায়ের কথা শুনে কাল রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। সে জানে না কি করে পড়তে হয়, মোবাইল ঘেঁটে সে শিখেছে। পুরনো বহু বছর আগে মুক্ত করা সূরাগুলো ঘন্টার পর ঘন্টা লাগিয়ে মনে করেছে, নিয়ম শিখেছে, তারপর নিজের সবটা দিয়ে চেষ্টা করেছে। সে সইতে পারেনি, নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, তবে পারেনি। ধৈর্য না ধরতে পেরে সে শেষ পর্যন্ত জায়নামাজ পেতেছে। তবে আহত তো সে তখন হয়েছে যখন নুবাকে তৌসিফের সাথে দেখেছে। আরহামের কণ্ঠ কাঁপছে, বুকটা দীর্ঘ নিঃশ্বাস বের হচ্ছে। নুবা উত্তর দিতে পারে না, কারণ তার কাছে উত্তর নেই, কিছু বলার নেই। আরহাম এক পলক নুবার নিচু মাথার দিকে তাকিয়ে বলল, তৌসিফ ভালো, বয়স কম, অবিবাহিত, তোমার সাথে যায় ভালো, তাই তো? তুমি চিন্তা করো না, তোমার মাকে কিছুই বলবো না আমি। বলতে বলতে আরহামের ঠোঁট কেঁপে উঠল। নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। লোকটা কান্না করছে। নুবা হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তার বিশ্বাস করতে কষ্ট হলো। আরহাম নুবার দিকে ফিরে তাকালো, নুবার সাথে সাথে চোখ সরিয়ে নিল যাতে আরহাম বিব্রত না হয়। আরহাম গলায় আটকে থাকা কষ্টগুলো চেপে বলল, যদি আমি বিবাহিত না হতাম, যদি এক সন্তান না থাকতো, যদি বয়সটা কম হতো, তবে কি মেনে নিতে? নুবা শুকনো ঢোক গিলে বলল, প্রথমত, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। তৌসিফ ভাই আমার কিছুই হয় না, হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, সেই দিন আপনাকে এভাবে হার্ট করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি বুঝতে পারিনি কি বলবো, না করার কারণ ছিল না, তাই বলেছি। আর নুবা থামলো, পরপর শুকনো কণ্ঠে বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। এইভাবে রিয়েক্ট করলে আমার নিজেকে দোষী মনে হবে। আরহাম যেন অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, আচ্ছা নুবা, একটা কথা বলো তো, তুমি কি সত্যি আয়রাকে ভালোবাসো না, নাকি সেদিন পিছু ছাড়াতে বলেছিলে? নুবার কাছে উত্তর নেই, তার চোখ জ্বলছে যেন এখনই গরম উত্তপ্ত নোনা পানি গড়িয়ে পড়বে। আরহাম উত্তর না পেয়ে হাসলো, কাতর কণ্ঠে বলল, আমি ওরা ভেবেছিলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে নিজের মেয়ে ভাবো, তবে বিশ্বাস করো, আমার মনে অত ছোট ছিল না যে আমি তোমার দিকটা বুঝতে পারবো না। আমি কখনো মানুষকে বুঝতে এরকম ভুল করিনি। এখন নিজের জুতা দিয়েও নিজের গালে বাড়ি মারলেও কম হবে। তবে আমি তোমাকে অনেক হার্ট করেছি, তার জন্য সত্যি আমি খুব লজ্জাবোধ করি। আমি
আরহামের কণ্ঠ ভেঙে আসলো। আরহাম ভ্যাপসা কণ্ঠে বলল, তোমাকে আমি বোঝাতে পারবো না আমার ভেতরে কি হচ্ছে। তুমি তুমি আমাকে কতটা হার্ট করেছো তুমি নিজেও জানো না। তখন আমার ইচ্ছে হচ্ছিল তোমার হাতে জুতা ধরিয়ে দিয়ে বলি আমার কপালের মুখে বাড়ি দিতে। কতটা নির্লজ্জ আমি একবার ভেবে দেখলাম না যে এরপর কি হবে। না বুঝে শুনে বলে ফেললাম, কত বড় অন্যায় করে ফেললাম যার সমাধান নেই। যে শব্দগুলো পরিবর্তন করতে পারবো না, যেগুলো না বলে আমাকে জুতা তুলে একটা বাড়ি লাগিয়ে দিতে, তো আমি এতটা কষ্ট পেতাম না। কথার আঘাত অনেক বড় আঘাত, বুঝলে নেবা, যা ফিরিয়ে নেওয়া যায় না। আরহাম থামলো, তবে দাঁড়ালো না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নুবা ঠোঁটে ঠোঁট চেপে কেন জানি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার বুক ভারী হয়ে আসছে। কথার ওজন এতটাই বেশি যে সে সইতে পারছে না, তাই কান্না করে ফেলেছে। পুরুষ মানুষ তো কম কষ্টে কাঁদে না। নুবার শরীর কাঁপতে লাগলো। এখানে আর একটু মুহূর্ত বসে থাকলে সে মরেই যাবে। নুবা আয়রাকে বিছানায় রাখলো। পেট ভরা থাকায় তেমন কান্না করলো না আয়রা। নুবা চোখের পানি মুছে রুম থেকে বের হয়ে গেল। আরহাম চোখে মুখে পানি দিচ্ছে, চোখ দুটো লাল হয়ে এসেছে। জীবনে এরকম পাপ সে আর দ্বিতীয়বার করবে না, কখনোই না। সারা রাত নুবার ঘুম হলো না। চোখ বন্ধ করলে আরহামের ভাঙা কণ্ঠ ভেসে আছে। নুবা অস্থির হয়ে পড়ল এইসব ব্যাপার নিয়ে, যা তার ভাবাও উচিত না। তখন রাত 3টা নাগাদ। আরহাম মোনাজাতে বসে আছে, আয়রা ঘুমাচ্ছে। আরহাম চুপচাপ বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। তবে মাঝে মাঝে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। আরহাম কিছু না খুঁজে পেয়ে কাতর কণ্ঠে শুধালো, সে যদি আমার জন্য উত্তম হয় তবে আমার করে দিন, আর যদি আমার জন্য তৈরি না হয় তাকে আমার মন থেকে মুছে দিন। আজ পর্যন্ত কিছুর জন্য হাত পাতিনি আপনার কাছে, তবে আজ কোনো না কোনো ওসিলা আমাকে এ পর্যন্ত টেনে এনেছে। আমি শুধু চাইছি ওকে আমার করে দিন। হঠাৎ করে আমি ওর প্রতি আসক্ত হয়ে পড়েছি, না পেলে হয়তো বা মরে যাব। সকালের নাস্তার টেবিলে সবাই উপস্থিত, আর পরি সব এনে এনে রাখছে। সবাই মুখে আলাদা একটা হাসি। পুরো পরিবার একসাথে হলে এমনই হয়। পরি তরকারির বড় বাটি এগিয়ে আনতে নিল, তবে সে শাড়ি পরা। আরহাম খেয়াল করে শান্ত কণ্ঠে বলল, আস্তে আসো, পড়ে যাবে। পরি একটু হেসে বলল, কিছু হবে না। এদিকে নুবা ওখানেই বসেছিল। এরকম আদিক্ষেতা দেখছে। রাতে যাও আরহামের প্রতি একটু মায়া দেওয়া হয়েছিল, তাও যেন শেষ হয়ে গেল। নুবার কেমন কেমন হিংসা লাগলো, যা সে অনুভব করলো। কালকে রাতে তার জন্য কাঁদলো, আর আজ হবু বউ এর প্রতি দরদ উদলে পড়ছে। দুমুখো সাপ। তাও এটাই স্বাভাবিক, কারণ নুবা যদি তাকে পাত্তা না দেয়, তাও তার অন্ততপক্ষে আয়রার জন্য তো কাউকে লাগবেই। সেটা তো পরি। তারা তো আর সিনেমার নায়ক নায়িকা না যে তাদেরই মিল হবে, তাই নায়ক তাতে আটকে থাকবে। ভবিষ্যতের নিশ্চয়তা নেই। সে রিজেক্ট করেছে। যদি মেনে নিত, তবে কি আরহাম অন্য লাইনে যেত? আরহাম শুধু পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। নুবা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, পরপর রান্নাঘরের দিকে গেল। ইয়া বড় একটা তরকারির বল নিয়ে এগিয়ে আসলো। আরহাম ফিরে তাকালো না, তাই নুবার কেমন একটা অনুভূতি হলো। নুবা একটু ঈর্ষায় ভুগলো, তাই তরকারির বাটি নিয়ে যেয়ে আরহামের সামনে শব্দ করে রাখলো। হঠাৎ শব্দে আরহাম মাথা উঁচু করে তাকালো। পরপর নুবাকে দেখে আবারও মাথা নিচু করে নিল। নুবা পাত্তা না পেয়ে কেমন যেন বিচলিত হয়ে পড়ল। এর ভেতরে প্লেটে খাবার সার্ভ করা হলো। পরি এগিয়ে এসে আরহামের প্লেটে 2টো রুটি তুলে দিয়ে বলল, ডিম দিব? নুবাজ দ্বিতীয়বারের মতো আরহামের পাশে বসলো। এদিকে হাজিরা এদিকে আসছিল। নুবাকে আরহামের পাশে বসতে দেখে মেয়েকে চোখ গরম দিল। নুবা খেয়াল করেও খেয়াল করলো না। হারুন মির্জা সবার দিকে এক পলক তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার ডিম কোথায়? তেল দিয়ে পোস্ট ডিম খাই না, এটা কি কারো জানা নেই? তানিয়া দৌড়ে এসে বলল, এই যে ভাইজান, দেরি হয়ে গেল। নুবার নিজের প্লেটে 2টো পরাটা তুলে নিল। এদিকে পরি আরহামের আর এক পাশে বসলো। আর ঘুমাচ্ছে। লিভিং রুমে ছোট্ট দোলনায় শুয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে। পরি হাত বাড়িয়ে আরহামের প্লেটে ভাজি তুলে দিয়ে বলল, আর কিছু লাগবে? বলতে বলতে পানি এগিয়ে দিল। নুবা কেমন কেমন লাগলো, যেন মুখটা চুলকাচ্ছে তার। এদিকে বিশাল ডাইনিং টেবিল জুড়ে একের পর এক খাবার সাজানো। গরম গরম
ক্রোশা থেকে ভেসে আসছে মাখনের ঘ্রাণ। পাশে নরম চিজ অমলেট, সোনালি হ্যাশ ব্রাউন, প্যানকেকের ওপর ঝরছে ম্যাপল সিরাপ, কাচের বাটিতে রঙিন ফল, ছোট ছোট জ্যামের জার আর ধোয়া ওঠা কফির কাপ যেন সকালের আভিজাত্যকে আরও পরিপূর্ণ করে। এর ভেতরে আছে রুটি, ভাজি, আরও কত কি, যার যা ইচ্ছা হচ্ছে তাই নিয়ে খাচ্ছে। আরহাম মাথা ঝুঁকিয়ে বলল, আর কিছু লাগবে না। এদিকে হারুন মির্জা আর আরাফ কোনো মতে নাকে মুখে 2 মিনিটের ভেতরে একটা রুটি খেলো। আরাফ শুধু জ্যাম দিয়ে ব্রেড খেয়ে নাকে মুখে ছুটলো, আজকে দেরি হয়ে যাচ্ছে তাদের। আরাফ বাইরে ছুটলো। হারুন মির্জা হাত টিস্যু দিয়ে মুছে বলল, অন্ততপক্ষে এবার একটু অফিসে আসে আরহাম। আরহাম রুটিতে হাত দিতে দিতে বলল। ইনশাল্লাহ। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলেন। নুবা পরোটা ছিঁড়ে ভেজার ডাল মাখালো। দেশি খাবার, বেশিরভাগ মানুষের নাস্তা। সে পরোটা মুখে পুরে আর একটা পরোটা নিয়ে আরহামের প্লেটে দিয়ে বলল, রুটি কেন খান, পরোটা খান, পরোটা খেতে খুবই মজা। কথাটা পরীর দিকে তাকিয়ে বলল নুবা। আরহাম পরোটা সরিয়ে রেখে বলল। আমি পরোটা খাই না। নুবা ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে বলল, অনেক মানুষ প্রথম প্রথম অনেক কিছু অপছন্দ করে, পরে আবার পছন্দ হয়ে যায়। একটা খেয়ে দেখেন। আরহাম কিছু বলবে তার আগে পরি বলে উঠল। উনি তেলযুক্ত খাবার পছন্দ করেন না নুবা। নুবা চোখ বড় বড় করে বলল, ও তাই নাকি ভাবি, আমি তো জানতামই না। আসলে খোঁজ খবর রাখি না তো। আপনি আবার সব জানেন দেখছি, নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছেন। কত ভালোবাসা। পরি নুবার কথা ধরতে না পেরে হাসলো, তবে একটু অবাক হলো, কারণ নুবা তাকে ম্যাম ব্যতীত ভাবি কখনো ডাকেনি। কিন্তু তার কাছে ভালোই লাগলো। হাজেরা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে ওঠ, এত কথা বলিস। নুবা কিছু বলার আগেই আমিনা বেগম বলে উঠল, ওদেরটা ওদের বুঝতে দাও তো হাজেরা, ছোটদের ভিতরে কথা বলে লাভ আছে? হাজেরা মেয়ের দিকে গরম চোখে তাকিয়ে খাবার নিয়ে উঠে চলে গেল। নুবা পাত্তা দিল না। এটা তার মায়ের অভ্যাস হয়ে গেছে, চোখ গরম দেওয়া। আরহাম শান্তভাবে খাচ্ছে, এমন সময় নুবা পাশে বসে থাকা আরশির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, জানো আপু, কিছু কিছু মানুষ আছে ন্যাকা কান্না করে, আমি তোমাকে ভালোবাসি, কত ভালোবাসা, কিন্তু আসলে এমন কিছুই না, সব ঢং। আরশি শান্ত কণ্ঠে খেতে খেতে শুধালো, আজকাল সবাই এমন, প্রয়োজন ফুরিয়ে গেলে ছেড়ে দেয়। আগের মতো ভালোবাসা কোথায় পাবেন আপনি? আরশি ব্যঙ্গ করে কথাগুলো বলল। নুবার কথা বাড়ালো না, একটা পরোটা খেয়ে উঠে গেল। পরপর আরহামের দিকে তাকিয়ে মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল। যত সব ফালতু ঢং। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নুবা রুমে যেতেই হাজিরা রেগে বলে উঠল। ওই ছেলের সাথে কি এত কিসের কথা? নুবা বিরক্তে মুখ দিয়ে উচ্চারণ করে বলল, দেখো মা, তার বউ বাড়িতে, তুমি শুধু উল্টাপাল্টা ভাবো। প্লিজ আমাকে উল্টাপাল্টা ভেবে রুমে আটকে রাখার চেষ্টা করো না। আগের মতো সরসজ্জা মা হয়ে যাও না মা, কারণ তোমার এই রূপ আমার ভালো লাগে না। হাজিরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নুবা মৃদু কণ্ঠে বলল, আমাকে পুলিশের মতো পাহারা দেওয়া বন্ধ করো, আমি চোর না। ওই ছেলে ভালো না, বুঝিস না তুই? সেটা তো আমি জানি, আর আমার রুচি এত খারাপ না। প্লিজ নিজের খোপিয়াগিরি ছেড়ে আমার আগের মা হয়ে যাও না। ওই ছেলের থেকে দূরে থাকবি, দেখলেই অসভ্য মনে হয়। নুবা মনে মনে একটু হাসলো। তার মা ঠিকই চিনেছে, তবে সে কিছু একটা অনুভব করলো। তার কাছে মনে হলো, আর যাই হোক, পুরুষ মানুষ মিথ্যা কান্না করতে পারে না। মেয়ে মানুষ পারে, তবে কান্নার ব্যাপারে পুরুষ মানুষ খুবই লয়াল হয়, কারণ চাইলেই কি কাঁদা যায়। সকালটা এভাবেই কেটে গেল। হয়তোবা দুপুরে আবারও দেখা হবে। হলোও তাই। আয়রা পরীর কাছে দুপুর 2টা নাগাদ সবাইকে লাঞ্চ করার জন্য ডাকা হলো। বরাবরের মতো আরহাম গোসল সেরে করিডোর পার করতে লাগলো। তখনই দূর থেকে নজরে পড়ল নুবা এদিকে আসতে। নুবাকে দেখে আরহাম মনে মনে তার নাম উচ্চারণ করে কিছু বিড়বিড় করে বলল, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এগুলো পড়ে নিঃশ্বাস ফেলল সে। মোবাইলে কোনো এক ভিডিওতে দেখছিল সে, দূর থেকে কারো ভালোবাসা পাওয়ার জন্য তার নাম মনে করে ইয়া ওয়াদুদু পড়তে হয় 11 বার।
সামনের মানুষের মন নরম করার জন্য ইয়া সালামু 11 বার। তার জানা নেই ঠিক কিনা, তবে চেষ্টা করতে সমস্যা কি? তবে হালাল হতে হবে, একটু হলেও তা বৈধ। তাহলে কেন হবে না? আরহাম পড়া শেষ করতে করতে নুবা তার মুখোমুখি চলে আসলো। আরহাম পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। নুবা সামনে যেয়ে দাঁড়ালো। আরহাম ভুরু কুঁচকে নিল। নুবা কিছু সময় চেয়ে থেকে বলে উঠল, ভালোবাসেন আমাকে? তার কণ্ঠে কেমন বিদ্রোহ, কেমন অদ্ভুত আশ্চর্য। আরহাম শান্ত কণ্ঠে বলল। না। নুবা হতভম্ব হয়ে গেল। মুখটা কিছুটা কালো হলো তার। নুবা একটু মেজাজ দেখিয়ে বলল, তাহলে বাল ফালাতে সেদিন অতগুলো কথা বলেছিলেন? আরহাম কেমন যেন শান্ত বাচ্চা হয়ে গেছে। আরহাম সরে যেতে যেতে বলল, আগের কথা তুলতে চায় না, এর জন্য তোমার কাছে মাপ চেয়েছে। নুবা আরহামের পরনের হালকা নীল রঙের শার্ট টেনে ধরে বলল, কালকে কি অপমান করেছিলাম দেখে কাঁদছিলেন, নাকি আমাকে পাননি বলে? আরহাম চাপা নিঃশ্বাস ফেলে বলল। এইসব বলে বিব্রত করতে এসছো আমাকে? নুবা উকি মেরে আরহামের দিকে তাকিয়ে বলল, ও, তাহলে তো ভালো, দিন দিন জ্ঞান বুদ্ধি বাড়ছে। আগে তো ভাবতাম আপনি ঠোঁট কাটা, তবে একটু একটু লজ্জা শরম আছে। আরহাম শান্ত কণ্ঠে বলল, সমস্যা কি? তোমাকে তো তোমার মতো ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা থাকার তো কথা না। নুবা চোখ বড় বড় করে আঙুল নাড়িয়ে বলল, আপনি আমার জীবনে দখল আন্তাজি করছেন, এটাই সমস্যা। ছেড়ে দিয়েছি, সব মেনেও নিয়েছে। নুবা মৃদু কণ্ঠে বলল, তাহলে কালকে এত ঢং না করলেই পারতেন। আমি আরো ভাবলাম, যাকগে, সুখে থাকুন, ভালো থাকুন। আরহাম নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল। কি ভাবছিলে? নুবা মাথা ঝুঁকিয়ে বলল, কই কিছু না, এমনি। আচ্ছা যান, খেতে যান, আপনার বউ অপেক্ষা করছে। আরহাম উত্তর দিল না, চলে গেল। নুবার কেমন শরীর জ্বলে উঠল। একটু অধিকার বোধ দেখালো না, ভালোবাসে না আবার ঢং করে। নুবার হাত মুঠোবদ্ধ হলো। এই শান্ত আরহামকে তার একটু ভালো লাগছে না। আগের মতো একটা কথা বললে দুবার কেকিয়ে উঠত, এটাই ভালো ছিল। এখন কেমন পানসে পড়ে গেছে তার ব্যক্তিত্ব। পরি খাবার প্লেটে সব বেড়ে দিতে দিতে বলল, আজকে চিকেনটা আমি করেছি, খেয়ে বলেন তো কেমন হয়েছে। আরহাম মাথা ঝুঁকালো। নুবা বসে বসে শুধু দেখল। এটা কি স্বাভাবিক যে তার জ্বলন হচ্ছে? একটা মেয়ে সবসময় আলাদা প্রায়োরিটি চায়, যা আগে আরহাম নুবাকে দিত, তবে এখন দেয় না। এতে জ্বলা কি স্বাভাবিক নয়? কোনো এক পুরুষ রাতে তার জন্য কান্না করলো, সকালে তা ভুলে অন্য বেডির হাতের খাবার খেলো। তখন কি খারাপ লাগবে? হয়তোবা ভালো নাই বাসতে পারি, তাই বলে এভাবে হঠাৎ গুরুতরতার দিক থেকে সরিয়ে অন্য মানুষের দিকে দিলে নিশ্চয়ই শরীর জ্বলবে। এখন নুবার ঠিক ওরকম জ্বলছে। এদিকে হাজেরা ঘুমাচ্ছে, মা নেই, তার মানে সে ডানাওয়ালা পাখি ভেবেই নুবা হাসল। পরপর খালি প্লেট রেখে উঠে আরহামের পাশে যেয়ে বসল। এদিকে পরি অন্য তরকারি আনতে গিয়েছে। আমিনা বেগম পরিস্থিতি বুঝতে পারলেন। টেবিলে ঈশিতা আর আরশি নেই। দুপুরের খাবার এখন যে যার মতো খেয়ে নেয়, কারণ আরাফ আর হারুন মির্জা থাকে না। তাই মাঝে মাঝে রাত আর সকালের খাবার সবাই একসাথে খায়। আমিনা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তার জন্য নুবা কিছু করতে পারছে না আরহামের পাশে বসেও, তাই তিনি প্লেট নিয়ে উঠে চলে গেলেন। টেবিল যখন পুরো ফাঁকা হয়ে গেল, নুবা সুযোগের সৎ ব্যবহার করল। এরই অপেক্ষা করেছিল সে, যে আমিনার চোখ কখন অন্যদিকে যাবে। তাতে সে তো উঠে চলেই গেল। যাক, ভালোই হলো। নুবা আমিনা যেতেই আরহামের বাড়া খাবারের প্লেট আর চামচ সরিয়ে নিল। পরপর সামনে আর একটা প্লেট দিয়ে নিচে ভাত বেড়ে দিল। আরহাম আর চোখে নুবার গম্ভীর মুখের দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগেই নুবা বলে উঠল, হাত দিয়ে গিলবেন, বাঙালি আপনি, হাত দিয়েই খাবেন। আরহাম কিছু বলল না, তবে নুবার দেওয়া প্লেট সরিয়ে আগের প্লেট নিয়ে নিল। নুবার কেমন অসহ্য লাগলো। নুবা ভুরু কুঁচকে বলল, সমস্যা কি? আরহাম শান্ত কণ্ঠে বলল, তোমার সমস্যা কি? এখান থেকে ওঠো। নুবার মুখটা চুপসে গেল, তাও সাহস করে আবারও প্লেট সরিয়ে নিজের খাবার বাড়া প্লেট দিয়ে বলল, চিকেন নেবেন না, আর এই প্লেটই খাবেন? আরহাম বিরক্তি নিয়ে ভুরু কুঁচকে বলল, ওঠো তো এখান থেকে, তোমাকে কে মাতাপুরি করতে বলেছে?
আরহাম আবারও এই প্লেট নিতে গেলে নুবা জেদ ধরে প্লেটে পানি ঢেলে দিল। আরহাম একটু অবাক হয়ে বলল। সমস্যা কি? এটা কিরকম বেয়াদবি? নুবা অস্থির কণ্ঠে বলল। উত্তর চাই আমার, উত্তর। ভালোবাসেন না? তাহলে বিয়ের জন্য প্রপোজ করলেন আর কালকে রাতে? নুবার কথা শেষ হওয়ার আগেই আরহাম বলে উঠল। শাট আপ। এক কথা বারবার বলতে পারবো না। হরেসব মাটি চাপা দিয়েছি আমি, এমনকি ক্ষমাও চেয়েছে। তাই এটাই ভালো হবে, তুমিও ভুলে যাও। এমন সময় আগুনে কেরোসিন ঢালতে পরি এসে পাশে বসে বলল। আম্মু কোথায় গেল? নুবা দাঁতে দাঁত চেপে বলল। জাহান্নামে। পরি নুবার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, না হ্যাঁ। বলে নুবা উঠে চলে গেল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে নুবার দেওয়া প্লেটে হাত দিল। পরি চামচ এগিয়ে দিয়ে বলল। হাত দিয়ে যে চামচ? না, থাক। পরি আশেপাশে তাকিয়ে বলল। ওই প্লেটে পানি যে। আরহাম এক পলক সেদিকে তাকিয়ে বলল। ভুল করে পড়ে গেছে। পরি মুখ গোল করে ও উচ্চারণ করলো। নুবা যে রুমে চলে আসলো, তবে আরহাম সেদিনের মতো টেনে টেবিলে আনলো না। নুবা চুপচাপ যেয়ে রুমে বসে রইল। এতটা অসহ্য তো তার আরাফের বিয়ের সময়ও লাগেনি। কষ্ট হয়েছে, তবে এবার খাপ ছাড়া অনুভূতি হয়নি। ঘন্টাখানেক পর যে যার রুমে চলে গেল। নুবা সকাল থেকে কিছু না খাওয়ায় পেটের ভেতরে চুচু করতে লাগলো তার। নুবা খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হলো। পরপর রান্নাঘরে যেয়ে নিজের প্রয়োজন মতো খাবার প্লেটে বেড়ে ওখানে কিচেন শেলফে বসেই খাওয়া শুরু করলো। নুবা খেতে খেতে বিড়বিড় করে বলল। উফ, যত সব ফালতু মানুষের পাল্লায় পড়েছে, আমার কপালে এসব হাওড়া জাউড়া জোটে। নুবা হুদায় বসে বসে বকাবকি করতে করতে খেতে লাগলো। পরপর খাওয়া শেষ করে ফ্রিজে থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করে খেলো নুবা। খাওয়া দাওয়া শেষ করে নুবা টই টই করতে লাগলো। পা দুটো সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। না চাইতেও শরীর টেনে টেনে আরামের দরজার সামনে যে দাঁড়ালো নুবা। পরপর চোখ ছোট ছোট করে কান পাতলো দরজায় সে, যে ভিতরে কি হচ্ছে। তবে আশ্চর্যজনকভাবে ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসলো, তাও মেয়েদের কণ্ঠ। নুবা হতভম্ব হয়ে গেল। এরকম শব্দ আসছে কেন? নুবার বুকটা ধুকপুক করে উঠল। আশ্চর্যকর একটা বিষয়, কিসের শব্দ হচ্ছে দেখার জন্য নুবা দরজায় কড়া না নেড়েই ঠেলে ভিতরে ঢুকে গেল। হঠাৎকার উপস্থিতিতে আরহাম ফিরে তাকালো। পরিও ছিল, সেও ফিরে তাকালো। নুবা সামনে তাকিয়ে দেখলো আরহাম বিছানার এক কোনায় পরি আয়রার শরীরের উপর হাত দিয়ে নুবার দিকে তাকালো। দুইজনের এরকম চাহনিতে নুবা বিব্রত হলো। পরি মৃদু কণ্ঠে বলল। নক করে আসা উচিত ছিল। নুবা ইতস্তত বোধ করে মাথা নিচু করে 2 কদম পিছনে যেয়ে বলল। সরি। পরি শান্ত কণ্ঠে বলল। কোনো কাজে এসেছিলে? নুবা বলতে চাইল না, তবে বিড়বিড় করে বলল। আয়রা, দুপুরে তো আয়রা কিচ্ছু খায়নি, তাই এসেছিলাম আর কি। পরি আয়রার পেটে মুখ দিয়ে সুইট শব্দ করে কাতুকুতু দিয়ে বলল। আন্টি আসছে, খাবেন না? ক্ষুধা লাগেনি। নুবা বুঝতে পারলো এই কারণে এরকম অদ্ভুত শব্দ আসছিল, আর নুবা কি না ভেবেছে। পরি নুবার দিকে তাকিয়ে বলল। বসো। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। না। পরি আয়রাকে নিয়ে উঠতে উঠতে বলল। রুমে আসার কি প্রয়োজন ছিল? আয়রার ক্ষুধা লাগলে আমি তো নিয়ে যেতাম। নুবা এক পলক আরহামের দিকে তাকিয়ে বলল। সেটাই তো। আচ্ছা, আসি। বলেই নুবা বের হয়ে আসলো। তবে আরহাম কোকিয়ে উঠে নুবা বলে ডাকলো না। নুবা দরজা চাপিয়ে দিয়ে চাপা নিঃশ্বাস ফেলল। নুবার কেন যেন ইচ্ছা হলো রুমের ভেতরে যেয়ে চেঁচিয়ে বলতে। আমি রুমে আসবো কি না আসবো তুই বল আর কে? তুই বের হ রুম থেকে, ডাইনি, সব জায়গায় মাতব্বরি। তবে আফসোস, কোনো কারণ ব্যতীত অথবা অধিকারের অভাবে নুবা বলতে পারল না। নুবা দরজা থেকে সরে দাঁড়ালো। শুকনো ঢোক গিলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা ভাবল নুবা। অতঃপর কেমন ক্ষোভে নিঃশ্বাস ফেলল নুবা আর শুধালো। বিয়ের আগে রুমের দরজা আটকে কি এদের? বলেই নুবা আবারও এগিয়ে যেয়ে ঠেলে দরজা খুলে দিল। রাগ হলো তার, আরহাম ডাকলো না, তাকে যেন অপমান করলো তাকে। নুবা আবারও ঠেলে দরজা খুলতেই দুইজনই তার দিকে তাকালো।
পরি মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করে বলল। আশ্চর্য, সমস্যা কি নুবা? নুবা পরির দিকে সরু চোখে তাকিয়ে বলল। আপনাদের তো এখনো বিয়ে হয়নি ম্যাম, তাই এভাবে দরজা লাগিয়ে একসাথে কেমন চক্ষু লজ্জা লাগে, তাই না? বাড়ির সবাই দেখলে কী ভাববে? হয়তো বা আপনাদের একসাথে সময় কাটাতে বলেছে, তাই এভাবে দরজা লাগিয়ে। লাস্ট শব্দ মুখ বাঁকিয়ে টেনে বলল নুবা। পরি উঠে দাঁড়িয়ে বলল। অসহ্য নুবা, আমরা কি করি না করি তোমার তো কোনো দেখার দরকার নেই, তাই না? কেউ কিছু বলছে না, তোমার সমস্যা কি? নুবা অনেক তেতে উঠে বলল। আসলেই তো, আমার সমস্যা কি? আজকাল মানুষকে ভালো কথা বললেও খারাপভাবে নেয়। পরি মুখ কালো করে বলল। তোমার কোনো রাইট নেই কথা বলার। ছোট মানুষ ছোটদের মতো থাকো, আর ভদ্রতা শেখো বারবার, কারণ রুমে নক না করে ঢোকাটা বিরক্তিকর। নুবার হাত মুঠোবদ্ধ হলো। এমন রাগ জেদ উঠল তার, ইচ্ছে করলো এগিয়ে যেই মুখ দিয়ে কথা বলছে তা ভেঙে ফেলতে। তবে নুবা আরহামের দিকে তাকালো। আরহাম নুবার দিকে তাকালো না। নুবার কাছে মনে হলো তার কোনো যায় আসে না এখানে কি হচ্ছে, কে কাকে অপমান করছে না করছে। নুবা তার দিকে চেয়েই রইল। রাগে চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ছলছল করে উঠল। নুবা উত্তর না দিতে পেরে দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করলো। পরি মৃদু কণ্ঠে বলল। ওনাদিকে তাকিয়ে আছো কেন? রুম থেকে বের হও। তখনই আরহাম শান্ত কণ্ঠে বলে উঠল। রুম থেকে বের হতে বলেছে। মুখ দিয়ে রাগে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে নুবা বাচ্চাদের মতো হাত পা ছুড়ে হাঁটা দিল। ইচ্ছে হলো এখন হাতের সামনে যা পাবে তাই ছুড়ে মারবে। তখনই আরহাম গর্জে উঠে বলল। তোমাকে আমি রুম থেকে বের হতে বলেছি পরি। পরি নামটা শুনে নুবার পা থমকে গেল। পরি হতভম্ব হয়ে আরহামের দিকে তাকালো। নিজের দিকে আঙুল তুলে ভুরুকুচকে বলল। আমি। আরহাম চোখ খুলে পরির দিকে তাকিয়ে বলল। তোমাকেই বলেছি, যাও, লিভ দিস রুম রাইট নাও। পরি হতবাক হয়ে গেল আর মিনমিন করে বলল। কিন্তু বের হতে বলেছি তোকে আমি। পরি কেমন রাগে হাত মুঠোবদ্ধ করে নিল। পরপর নুবার দিকে রাগি চোখে তাকিয়ে ধূপ ধাপ পা ফেলে চলে গেল সে। নুবার ছলছল চোখে মিসকে শয়তানের মতো হাসল। মনে হলো কত কিছু অর্জন করে ফেলেছে সে। পরি যেতেই আরহাম শান্ত কণ্ঠে বলতে চাইল। তুমিও বের হও, রুমে আসবে না। তবে বলল না। আরহাম বরং শান্ত কণ্ঠে শুধালো। ডোর লক করে এখানে এসে বসো। নুবা মুখ বাঁকালো। বসবে না সে, তাই আরহামের দিকে তাকিয়ে বলল। আপনি বসে থাকেন, আমার বসার ইচ্ছে নেই। বলেই নুবা একটু হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়ে কি যে চায় সে নিজেও জানে না। রাতের খাবার টেবিলেও অনেকটা ঝড় গেল বললেই চলে। পরি বরাবরের মতোই আরহামের পাতে এটা ওটা তুলে দিচ্ছে, তবে নুবা চুপচাপ দেখে যাচ্ছে আর বারবার মুখ বাঁকাচ্ছে। আরহাম খেয়াল করেছে, তবে তেমন কিছু বলেনি। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। সময়ের স্রোতে বদলে যেতে লাগলো অনেক কিছু। কখনো হাসি, কখনো নীরবতার মাঝে দিনগুলো পার হতে থাকলো। পুরনো কষ্টগুলো একটু একটু করে ফিকে হয়ে এলো। তবুও মনের কোথাও কিছু স্মৃতি আগের মতোই রয়ে গেল। ইদানিং নুবা কেমন খিটখিটে মেজাজের হয়ে গেছে, বিশেষ করে আরহামের প্রতি। তাকে দেখলে একটা করে খোঁচা না মারলে যেন পেটের ভাত হজম হয় না। যেমন কিছু সময় আগের কথা, আরহাম শান্ত বাচ্চার মতো লিভিং রুমে বসে টিভি দেখছিল। এদিকে পরি তানিয়াকে কিছু হালকা খাবার তৈরি করতে বলেছিল আরহামের জন্য, যা দেখে নুবা মুখ বাঁকিয়ে খোঁচা মেরে বিড়বিড় করে বলল। আপনার জামাই, আপনি বানান না, তানিয়া আন্টি কেন বানাবে? পরি মেজাজ দেখিয়ে বলল। তার কাজই তো এটা নুবা। নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল। হ্যাঁ সেটাই তো, তবে নিজের হাতে রান্না করে খাওয়ালে ভালোবাসা বাড়বে ম্যাম। কথাটা আরহামের দিকে তাকিয়ে বলল, তবে সে গায়ে মাখল না। আরহাম কথাগুলোর পাত্তা না দেওয়ায় নুবার আরও গলা চুলকে উঠল কিছু বলার জন্য, তবে হাজেরা চলে আসায় চুপ হয়ে গেল। এদিকে পরি হতভম্ব নুবার আচরণ দেখে। ইদানিং মেয়েটার কেমন মেজাজ দেখায় তার উপর, তার পিছনে লেগেই থাকে। সে কিছু করলেই তাতে বাহাত ঢুকায়। আশ্চর্য। বিকাল দিকে আয়ারাকে নিয়ে বাগানে এসে বসেছে পরি। বাগানে অনেক রকমের ফুল ফুটেছে, সেইগুলোই হাতিয়ে দেখছে পরি, আর মাঝে মাঝে আয়ারার সাথে বিড়বিড় করছে।
এদিকে মেয়েকে খুঁজতে খুঁজতে আরহামও বাগানে চলে আসলো। আরহামকে হঠাৎ বাড়ি থেকে বের হতে দেখে হিংসুটে নুবাও পিছন পিছন আসলো। আরহাম এগিয়ে যেয়ে আয়রাকে পরীর কোলে দেখে মৃদু হেসে বলল, তুমি নিয়ে আসছো, আর আমি কোথায় কোথায় না খুঁজছি। পরী নিজের হাতের থেকে নজর সরিয়ে আরহামের দিকে তাকালো। পরীর ব্যথাতুর মুখশ্রী দেখে আরহাম এগিয়ে এসে বলল। হাতে কি হয়েছে? পরী কাতর কণ্ঠে বলল, গাছে হাত দিয়েছিলাম, কি একটা লেগে হাত কেটে গেল। আরহাম এগিয়ে যেয়ে বলল। দেখি। বলেই পরীর হাত নিজের হাতের মুঠোয় নিল। পরী অন্য হাত দিয়ে আয়রাকে জড়িয়ে ধরে রাখলো। পরপর আরহাম খেয়াল করলো বেশ খানিক কেটেছে, রক্ত বের হচ্ছে। আরহাম শান্ত কণ্ঠে বলল, ভিতরে চলো, অনেকটা কেটেছে, ক্লিন করে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। পরী মাথা ঝুঁকালো। এদিকে নুবা তাদের পিছনে দাঁড়িয়েছিল। দুজনে খেয়াল করলো বিষয়টা, তবে স্বাভাবিকভাবেই নিল। আরহাম পরীকে নিয়ে ভিতরে চলে গেল। নুবার দিকে ধ্যান না দেওয়ায় নুবা একটু ক্ষুণ্ণ হলো। অতঃপর তাদের পিছন পিছন গেল। আরহাম পরীকে নিজের রুমে নিয়ে গেল। নুবাও তাদের পিছনে ছিল। তাদের সাথে নুবা রুমে প্রবেশ করতে নিল, কিছুটা ভাবার মতো। কিন্তু আশ্চর্যজনকভাবে আরহাম নুবাকে দেখেও দেখল না। তার মুখের উপর ঠাস করে বিশাল দরজাটা লাগিয়ে দিল। নুবা মৃদু কেঁপে উঠল, তবে ওখান থেকে যে সরে যাবে সেই জ্ঞানটুকুও হলো না। ওভাবেই দাঁড়িয়ে রইল। কিছু সময় পর ভিতর থেকে কাতর শব্দ ভেসে আসলো। আস্তে, জ্বলছে। আরহাম পরীকে মৃদু কণ্ঠে বলল, একটু জ্বলবেই, সহ্য করে নাও। ব্যথা লাগছে, আস্তে। আরহাম পরীর ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বলল। হুম, কাটলো কি করে, খেয়াল রাখতে পারো না? পরী মৃদু কণ্ঠে বলল। বুঝতে পারিনি। মিনিট খানিক পর পরীর হাতে ছোট্ট করে অন টাইম টেপ লাগিয়ে দিয়ে আরহাম এসে দরজা খুলে দিল। তবে আশ্চর্য হলো সে, কারণ নুবা এখনো ওভাবে দাঁড়িয়ে আছে। আরহাম ভুরুকুসকে বলল। সংসেজে দাঁড়িয়ে আছো কেন? সামনে থেকে সরো। নুবা কেমন করে যেন আরহামের দিকে তাকালো, তারপর এক হাতে ঝাড়া দিল, যেন রাগে পরপর গটগট করে চলে গেল। আরহাম চেয়ে রইল, তবে থামল না। নুবা বাগানের দোলনায় বসে বসে নিজেকে বুঝাতে লাগলো, যা হয়েছে ভুলে যাওয়াই উত্তম। সে এখন তার হবু বউকে নিয়ে ব্যস্ত। আর এমনিতেও নুবা রিজেক্ট করে দিয়েছ, তাই এইসব একদমই যথার্থ না। নুবা হাতে গাছের পাতা নিয়ে ছিঁড়তে লাগলো আর নিজেকে বুঝাতে লাগলো। একটা পর্যায়ে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে আসলো। কানে আজান ভেসে আসলো নুবার। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজান শেষ হলে নুবা উঠে বাড়ির ভেতরে চলে আসলো। 2 থেকে 3 দিন পর মোবাইল আনতে যাওয়ার কথা ছিল, তবে এখনো যাওয়া হয়নি। মোবাইলটা তার দরকার। যেই ভাবা সেই কাজ। নুবা যেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। হাজিরা রুমে এসে মেয়েকে রেডি হতে দেখে শুধালো, কোথায় যাচ্ছিস? মোবাইল আনতে। হাজিরা ভুরুকুসকে বলল। তাই বলে এখন? একটু পর রাত হয়ে যাবে। নুবা একটু রেগে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছি, আমারও কিছু স্বাধীনতা আছে। হাজিরা হতভম্ব হয়ে বলল, তুই আমার সাথে কেমন করে কথা বলছিস নুবাইরা? নুবা কপাল কুঁচকে বলল, আমাকে আমার মতো চলতে দাও, তোমার মতো চলবো না আমি। হাজিরা মেয়ের কথায় বেশ কষ্ট পেয়ে ছলছল চোখে তার দিকে তাকিয়ে বলল, আমার কি কোনো অধিকার নেই নাকি? কি হয়েছে তোর? ইদানিং সব সময় ডাবিয়ে রাখিস আমাকে, কিছু বললেও শুনিস না, আবার চেঁচিয়ে কথা বলছিস। নুবা চাপা নিঃশ্বাস ফেলে বলল, সব সময় সব কিছু ভালো লাগে না মা, আসছি, তাড়াতাড়ি ফিরবো। হাজিরা তাও মেয়েকে আটকে বলল, কালকে যাবি, এখন ঘাড়ে বস। নুবা এবার শান্ত কণ্ঠে বলল, যাবো আর আসবো, অনেকদিন হয়ে গেছে, চিন্তা করো না। বলেই নুবা বাসা থেকে বের হয়ে গেল। নুবা রাস্তার পাশে চেয়ারে বসে আছে, মোবাইল হাতে পেয়েছে সে। তবে কখনোই এরকম রাতে বের হয়নি। আশেপাশে মানুষ দিয়ে ভরা, রাস্তায় লাল নীল বাতি জ্বলছে, জোড়ায় জোড়ায় সবাই ঘুরছে। নুবা এসে বসেছে একটা ফাস্ট ফুডের দোকানের সামনে। 1 প্লেট ভেলপুরি অর্ডার দিয়েছে সে। মিনিট খানিক পর নুবা তার খাবার পেয়ে গেল। নুবা একটু হেসে একটা ভেলপুরি মুখে ভরল। আজ নিজেকে কেমন স্বাধীন স্বাধীন মনে হচ্ছে।
সে অনেক বড় হয়ে গেছে, ঠিক তাদের মতো যারা নিজের ইচ্ছে মতো ঘুরে, কোনো বাধা নেই। নুবা খেতে খেতে আশেপাশে তাকালো। সবাই কিভাবে জোড় হয়ে বসে আছে। নুবার অতীতের কথা মনে পড়ে গেল। কিশোরী বয়সে আরাফের সাথে দিনে দুপুরে এরকম সেও ঘুরেছে। স্কুল ফাঁকি দিয়ে তার সাথে এখানে ওখানে গিয়েছে। ভেবেই নুবা চাপা নিঃশ্বাস ফেলল। রাস্তার নীল লাল আলোয় ভিজে আছে চারপাশ। এক কোণে ছোট্ট কিছু বাচ্চা বস্তা কাঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ময়লা শার্ট, এলোমেলো চুল আর ক্লান্ত চোখে যেন লুকিয়ে আছে হাজার গল্প। শহরের ব্যস্ততার মাঝেও তাদের সরল মুখটা অদ্ভুত এক মায়া ছড়াচ্ছে। আলো আঁধারির মাঝে তাদের দেখে মনে হয় ছোট্ট জীবনটাও কত বড় স্বপ্ন বয়ে নিয়ে চলেছে। নীরব দাঁড়িয়ে থাকা সেই শিশুগুলো দৃশ্য অজান্তেই মন ছুঁয়ে যায়। নুবার দিকে এক পলক তাকিয়ে দেখলো বাচ্চাগুলো তার দিকেই তাকিয়ে আছে। নুবার এত মায়া হলো, এদের বয়স কত হবে?